নমস্কার, আমি স্মৃতিময়। হাজির হয়েছি স্বাগতা পাঠকের লেখা শেষ রাতের মরীচিকা গল্পটি নিয়ে। আজ সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। এই একটা দিন অফিসের ছুটি, বন্ধুদের সাথে যে একটু আড্ডা দিতে যাবে তারও উপায় নেই। বেশ বিরক্তি নিয়ে বলে উঠল সব্যসাচী। সব্যসাচী রায়, 32 বছর বয়স, ভবানীপুরের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিগত 5 বছর ধরে কাজ করছে। একাই থাকে। বেসিক্যালি সব্যসাচী নর্থ বেঙ্গলের ছেলে। পড়াশোনার সূত্রে তার প্রথম কলকাতায় আসা, সেই 25 বছর বয়সে। তখন থেকেই কলকাতায় ওর সব কিছু। তারপর এখানেই চাকরি, আর এখানেই একটা ফ্ল্যাট কিনে স্থায়ীভাবে রয়ে যায়। সব্যসাচীর মা নেই। বাবা নর্থ বেঙ্গলের রেল কর্মচারী। ওর মা মারা যায় অনেক ছোটবেলায়। তারপর বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎমায়ের সঙ্গে ওর সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। যেমন আর কি হয়ে থাকে, সতীনের ছেলেকে নিজের বলে কোনোদিন মেনে নিতে পারেনি। তবে বাবার স্নেহে কোনোদিন ঘাটতি আসেনি। কিন্তু মানুষের মন তো, কি আর করা যায়। সব্যসাচীর দ্বিতীয় মায়ের যখন সন্তান হয়, তারপর থেকে তার বাবার ব্যবহারেও অনেক পরিবর্তন আসে। মাঝপথে সব্যসাচীর পড়াশুনো ছাড়িয়ে দিতে চেয়েছিল ওর মা, মানে সৎ মা। কিন্তু ছেলের জেদের কাছে হার মানে পরিবার। নিজের খরচ নিজে চালিয়ে সে তার মাস্টার্স কমপ্লিট করে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে। তারপর সে চলে আসে কলকাতায় চাকরির পড়াশুনো করার জন্য। সেই পড়াশুনোর জন্যই সে তার পরিবার থেকে কোনো রকম সাহায্য পায়নি। কলকাতায় এসে নিজের উদ্যোগে এক বন্ধুর সাহায্যে গোটা 25 স্টুডেন্ট জোগাড় করে টিউশন করে। তার ভালোই চলে যেত। একটা ছোট্ট বাড়ি ভাড়া, নিজের খাওয়া দাওয়া, আর একটা নামজাদা প্রতিষ্ঠানে ভর্তি হয়। কলকাতার বুকে সিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রী পড়িয়ে মোটামুটি ওর চলে যেত। কলকাতা আসার 2 বছরের মধ্যে সে একটা বিরাট মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ পেয়ে যায়। স্যালারি বেশ ভালো। আগে কোম্পানির ফ্ল্যাটে থাকতো। তবে 3 বছর পর স্যালারি বাড়ে। হোম লোন আর নিজের কিছু সেভিংস নিয়ে সে নিজের একটা ফ্ল্যাট কিনে নেয়। এই 3 মাস হলো সে নতুন ফ্ল্যাটে এসেছে। সত্যি বলতে ওর বাড়িতে কারো প্রতি তেমন টান নেই। তবু ওর একটা ছোট্ট বোন আছে, ওর সৎ মায়ের মেয়ে। তাকে ও খুব ভালোবাসে। মাঝে মাঝে ওকে দেখতে যায়। রাখি, ভাইফোঁটা, এইগুলোতে ও মনে করে বোনের জন্য উপহার পাঠিয়ে দেয়। ওর বোনটিও ওকে খুব ভালোবাসে। তবে তার খুব রাগ, তার দাদা তার সাথে দেখা করতে আসে না। শেষবার গিয়েছিল 2 বছর আগে। আসলে ওর সৎ মা পছন্দ করে না সব্যসাচী বাড়িতে আসুক। সৎ মায়ের 2 সন্তান, সব মিলে ওরা 3 ভাই বোন। মাঝে মাঝে ওর সৎ মা সম্পত্তি নিয়ে ঝামেলা করত। লাস্টবার গিয়ে ও সব ঝামেলা মিটিয়ে দিয়ে এসেছে। ওর ভাগের সম্পত্তি ওর ছোট বোনের নাম করে দিয়ে চলে এসেছে। সব পাট চুকিয়ে এসেছে। আর কোনোদিন যাবে না সে নর্থ বেঙ্গল। শুধু মাঝে মাঝে ওর বোনের কথা মনে পড়ে। তখন মনে হয় ভিডিও কল বা ফোনে কথা বলে নেয়। বোন বলেছে তার হায়ার স্টাডি করতে কলকাতায় আসবে, কিন্তু তার মা তাকে আসতে দিতে চায় না। সব্যসাচী ছেলেটি আজকের দিনে দাঁড়িয়ে খুব ভদ্রগোছের ছেলে। কোনো রকমের বাজে নেশা নেই। তবে মাঝে মাঝে ওই সিগারেট খায় দুটো একটা। কোনো বাজে সঙ্গ নেই। হাতে গোনা কয়েকজন বন্ধু, তাদের কয়েকজনের বিয়েও হয়ে গেছে, কয়েকজনের হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে ছেলে একটা প্রেমও করে না, তাই বন্ধুরা উদ্যোগ নিয়েছে ওর জন্য পাত্রী দেখে তাড়াতাড়ি ওর বিয়েটা দিয়ে দেবে। দিনটি ছিল 20শে জুলাই, রবিবার, অফিস ছুটি। এই ছুটির দিনগুলো বিকেল থেকে সন্ধে অবধি চায়ের দোকানে বসে ও বন্ধুদের সাথে আড্ডা দেয়। সারা সপ্তাহের হাড়ভাঙা খাটুনির পর এই একটা দিন রিফ্রেশমেন্ট পায়। কিন্তু প্রকৃতি আজ ওর সঙ্গ দিচ্ছে না। আগে অফিসের কাছে যে ফ্ল্যাটটায় ছিল, সেখান থেকে চায়ের দোকান মানে ওর আড্ডা দেওয়ার জায়গাটা ছিল একদম কাছে। তবে ও এখন যেখানে নতুন বাড়িটা নিয়েছে, সেখান থেকে প্রায় 20 মিনিট হাঁটা পথ। বৃষ্টির যা তোড়জোড়, তাতে আজ সে বাজারেও যায়নি। ঘরে যা ছিল তাই দিয়ে মোটামুটি ওই কোনো রকম খিচুড়ি আর আলু ভাজা রান্না করে খেয়েছে। বর্ষাকালে এটাই আইডিয়াল খাবার। রনি ফোন করেছিল আজ আড্ডাতে যাবে কি না এই জানার জন্য। সব্যসাচী ঠিকঠাক কিছু বলতে পারেনি। বলেছে বৃষ্টি কমলে জানাচ্ছে। তা বৃষ্টির যা অবস্থা, তাতে মনে হয় না এ কমবার নাম নেবে। ব্যালকানিতে দাঁড়িয়ে 6টা সিগারেট শেষ করে দিল। বেশ মনমরা হয়ে পড়ল সব্যসাচী। অ্যাপার্টমেন্টের নিচের গ্রাউন্ডটা আজ পুরো ফাঁকা, কেউ বের হয়নি। গার্ডটাও নিজের ঘরে বসে বেশ ঘুম দিচ্ছে নিশ্চয়ই। এই নতুন বাড়িতে আসার পর থেকেই কেন জানি না সব্যসাচীর কিচ্ছু ভালো লাগে না। আসলে আগের ফ্ল্যাটে বিগত 5 বছর ছিল, সেখানে একটা মায়া পড়ে গেছে। এইখানের এই ফ্ল্যাটটা খুব কম দামে পাওয়াতে ও আর দুবার কিছু ভাবেনি। দেখতে দেখতে 5টা বেজে গেল, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে 7টা হবে। কালো মেঘে যেন পুরো পরিবেশ ঢেকে আছে, আর তার সাথে বৃষ্টি। আর কারো ফোন আসেনি। তার মানে কেউ মনে হয় আজ আর আড্ডায় আসবে না। এইভাবে সে উঠে রান্নাঘরে গেল। একটু চায়ের জল চাপিয়ে দিল। চা আর সাথে 1 প্লেট বিস্কুট নিয়ে সে বসার ঘরে সোফাতে বসল।
টিভিটা চালিয়ে। ভালো কোনো ফিল্মও হচ্ছে না। একটা দুটো করে চ্যানেল ঘুরিয়ে দেখতে লাগলো। হঠাৎ বইয়ের তাকের উপর রাখা ফোনটা চোখে পড়লো। মনে হলো সেটা জ্বলে উঠল। হয়তো কোনো মেসেজ এসেছে। থাক, সেটা সোশ্যাল মিডিয়া নোটিফিকেশনে হতে পারে। নেটটা অন আছে তো তাই। সব্যসাচী অতটা মাথা ঘামালো না। 5 মিনিট কেটে গেল। আবার চোখ পড়ল ফোনটার দিকে। সেটা এখন আবার জ্বলে উঠল। এবারে ইগনোর করে টিভির দিকে মুখ ঘোরালো। কিন্তু এবার খুব আগ্রহ জাগলো। কে মেসেজ পাঠাচ্ছে? উঠে গিয়ে ফোনটা হাতে নিয়ে লক স্ক্রিনটা খুলে দেখলো 200 মেসেজ। রনি পাঠিয়েছে, বৃষ্টিটা একটু থেমেছে, আমি বেরোলাম, তুইও বিশ্বকাপের চায়ের দোকানে চলে আয়। আর একটা মেসেজ এই সেম কথা লেখা। সব্যসাচী রনির ফোনে কল করলো। নম্বরটা অফ আসছে। সে কি, এই তো মেসেজ করলো, এখন আবার অফ। সে কি করবে বুঝে উঠতে পারল না। বাইরে বৃষ্টির গতি একটুও কমেনি, বরং বেড়েছে বললেই চলে। চায়ের দোকানের আড্ডায় রনি, অমিত আর সব্যসাচীই যায়। অমিত বলে দিয়েছিল ও আজ আর আসবে না। সন্ধে হওয়ার পর সব্যসাচীও মনস্থির করেছিল আজ আর যাওয়া হবে না। তবে রনির মেসেজটা তাকে বড় বিপদে ফেলল। আর এইদিকে ওর ফোনটাও বন্ধ। একবার অমিতকে ফোন করবে। রনি ওকেও মেসেজ করেছে কিনা, ও যাচ্ছে কিনা। অমিতকে ফোন করাটাও বৃথা হলো। ফোন নট রিচেবল। এটাও স্বাভাবিক, এই দুর্যোগের সময় কারো ফোন যে ঠিকঠাক কানেকশন পাবে না সেটা আর নতুন কি। তবে এখন সব্যসাচী কি করবে? 7-5 ভাবতে ভাবতে সে জামা প্যান্ট পরে তৈরি হলো। রনি এসে ঘুরে যাবে। যদিও খুব বেশি প্রবলেমে না পড়লে সব্যসাচীও কোনোদিন বিশুকাকার দোকানের আড্ডা মিস করেনি, তবে আজই বৃষ্টির হাল দেখে সেও আশা ছেড়েছিল। তবে রনির এই মেসেজে সে এখন রীতিমতো কনফিউজ। ফোনও ব্যাটাকে পাচ্ছে না। জিন্সের প্যান্টটা গুটিয়ে নিল। হাতে একটা ছাতা, ফোনটা একটা পলিথিনের প্যাকেটে ঢুকিয়ে সে নিজের পকেটে রাখলো। সব্যসাচী 4th ফ্লোরে থাকে। সৌভাগ্যবশত ওদের অ্যাপার্টমেন্টে জেনারেটর ব্যবস্থা আছে। সারাদিন লোডশেডিং থাকলেও সন্ধ্যেবেলা চালিয়ে দেয় জেনারেটর। তাতে লিফটও চলে। লিফটে করে সে নেমে গেল। নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে পাশের করিডোরটা পুরো ফাঁকা দেখে মনে হলো এক জনশূন্য প্রাণহীন অ্যাপার্টমেন্ট। সে দাঁড়িয়ে আছে। শুধু কানে আসছে বাতাসের তীব্র শব্দ আর বৃষ্টির আওয়াজ। একই রকমভাবে নিচে এসে পুরো গ্রাউন্ডটা ফাঁকা দেখেও তাই মনে হলো। শুধু কিছু কিছু ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। গেটের কাছে এসে সব্যসাচী গার্ডের ঘরটা দিয়ে উকি দিল। না, ব্যাটা নেই। তার মানে আজ ডুব মেরেছে। এইভাবে না বলে ডুব মারার কোনো মানে হয়? গেট থেকে বেরিয়ে এসে রাস্তার দুপাশে তাকালো। না, কোনো গাড়ির দেখা নেই। বাস লরি তো দূর, একটা রিক্সা ভ্যানের দেখা নেই। অন্যদিন হেঁটেই বিশুকাকার দোকানে যায়। তবে আজ আর হেঁটে এত দূর যেতে মন চাইল না। মিনিট 5 দাঁড়িয়ে কোনো কিছু না দেখা পেয়ে সে হাঁটা শুরু করলো। রাস্তায় আলো জ্বলছে। তাছাড়া রাস্তাটা পুরো শুনশান। এই ভর সন্ধ্যেবেলা একটাও লোকজন নেই। দেখে মনে হচ্ছে মধ্যরাতে সে রাস্তা দিয়ে হাঁটছে। বড় বড় বহুতলের কিছু কিছু ঘরে আলো জ্বলছে। হাতে গোনা কয়েকটা দোকান খোলা। মাঝে মধ্যে 2-1টা ট্যাক্সি চলে যাচ্ছে ঝড়ের গতিতে। পায়ে হাঁটার লোকজন বলতে এখনো পর্যন্ত শুধু সব্যসাচী। নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পেল না। বৃষ্টির গতিটাও বেড়েছে, আর দাঁড়ানোর কোনো জায়গা নেই। না, একেবারে কি ওই চায়ের দোকানে দাঁড়াবো, এইভাবে সব্যসাচী আরো দ্রুত পা চালালো। রাস্তায় খুব বেশি জল না জমলেও পায়ের পাতা ডুবে যাওয়ার মতো জল জমেছে। আর হাঁটার সময় সেটাই বেশ একটা অদ্ভুত আওয়াজ করছে। একটা সিগারেট ধরবার চেষ্টা করে সব্যসাচী ব্যর্থ হলো। যেমন বৃষ্টি তেমন হাওয়া। না, কোনো চান্স নেই। থাক, আর তো কিছুক্ষণ, চলেই এসেছি প্রায়। বড় হাসটা পেরিয়ে ডান হাতে ঢুকতে হবে। তারপর 2 গলি ছেড়ে 3 নম্বর গলির মুখে বিশু কাকার দোকান। এইদিকে রোড লাইনগুলো অফ। ফোনটাও প্লাস্টিকে জড়িয়ে পকেটে রাখা। এখন বের করতে গেলে ঝামেলা। আন্দাজ করে সব্যসাচী এগিয়ে গেল। এই রাস্তাগুলোও চেনে, তাই অতটা চাপ নেই। তবে এই কলকাতার রাস্তায় একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সব রাস্তাগুলো প্রায় একরকম দেখতে। প্রথমবার কেউ আসলে ভুল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। আশেপাশের কয়েকটা 2তলা 3তলা বাড়ি থেকে যতটুকু আলো আসছে তাতেই ঠাহর করে সব্যসাচী এগিয়ে গেল। যেখানে চায়ের দোকানটা থাকার কথা, কই নেই তো। এই গলির মুখেই তো থাকার কথা। তবে কি সে রাস্তা ভুল করে অন্য গলিতে ঢুকলো? এই ভাবতে ভাবতে তার নিজের খুব বিরক্ত লাগছিল। না জানি রনি কতক্ষণ দাঁড়িয়ে আছে। আরও এখন গিয়ে পৌঁছতে পারল না। হঠাৎ তার চোখে পড়ল একটু দূরে একটা ঝুপির দোকান মতো। সেখানে আলো জ্বলছে। একটু এগিয়ে আসতে দোকানের ছোট্ট ল্যাম্পের আলোয় সব্যসাচী রনির মুখটা ঠাহর করতে পারল। আরে, ওই তো বিশু কাকার দোকান। একটু অবাক হলো। আচ্ছা, দোকানটা তো এই গলির মুখে থাকার কথা, তবে সে ভুল করেছে। এই বৃষ্টির রাতের অন্ধকারে সে গুলিয়ে ফেলেছে। সে এই 7-5 ভাবতে ভাবতে এগিয়ে গেল। দোকানটার সামনে যেতেই প্যাচ করে পাটা প্রায় হাত হাত কাদায় গেঁথে গেল। ইস, এত কাদা তো বিশু কাকার দোকানের সামনে নেই। আবার বলা যায় না, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে কোনো কিছুই অসম্ভব না। কোনো মতে কাদা বাঁচিয়ে সে ঢুকলো দোকানে। আরে বিশু কাকা, কি গো, দোকানের সামনে কি গর্ত করেছো নাকি? কাদাতে তো আমি প্রায় ডুবেই যাচ্ছিলাম। বিশু কাকা হেসে বলল, না গো দাদা, আগের দিন এইখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তাটা খারাপ হয়েছে। সে কি গো? দাদা,
রনি এবার বিরক্তি নিয়ে বলল, কি আক্কেল রে তোর, আমি কতক্ষণ ধরে এসেছি জানিস? আরে ভাই তুই আমাকে মেসেজ করেছিস, তোকে ঘুরিয়ে আমি ফোন করলাম, তোর ফোন অফ আসছে, কি করি বল? আরে আমার ফোনটার চার্জ শেষ হয়ে গিয়েছে, রনি বলল। আরে তারপর একটা অটো নেই, রিক্সা নেই, এতটা পথ, রাস্তার মধ্যে জল, হেঁটে আসতে তো টাইম লাগবে ভাই, সব্যসাচী বলল। আরে ভাই আমার বাড়িটাও তো অনেকটা দূর, তাও তো আসলাম, আজ তো বাইকও আনিনি, রনি উত্তর দিল। যাক এত রাগ দেখাস না, তবুও তো আমি আসলাম। আর অমিত, সে বেটাকে তো ফোনেই পাচ্ছি না, সব্যসাচী হাসতে হাসতে উত্তর দিল। রনি মুখে শুধু একটা শব্দ করলো, হুম। আরে কাকা বৃষ্টিতে ভিজে আমি একেবারে পুরো কাকস্নান হয়ে গেছে, আমাকে একটু চা দাও আগে, সব্যসাচী বলল। বিশু কাকা বলল, হুম, এই তো জল চড়িয়েছি। রনি দাদা তো 3 কাপ খেয়ে ফেলেছে, আবার বললো চা বসাতে, এই কাপ খেয়েই চলে যেত, আপনি আসছেন না দেখে। আচ্ছা, বাবা, তারপর বল কি খবর, জোরে নিঃশ্বাস করে সব্যসাচী বলল। অনেকক্ষণ থেকে সে লক্ষ্য করছে রনির মুখটা কেমন শুকনো শুকনো। জিজ্ঞেস করলো, আরে ভাই কি হয়েছে, আপসেট নাকি? না রে ভাই, মনটা ভালো নেই, রনি বলল। সব্যসাচী রনির পিঠ চাপড়ে বলল, কেন রে, তোর আবার মনের কি হলো? অদিতির কথা মনে পড়ছে খুব। রনি একটা চাপা নিঃশ্বাস ফেলে বলল, সে কি, অদিতির সাথে আবার ঝগড়া করেছিস নাকি? সব্যসাচী একটু ধমকে সুরে বলল। অদিতি রনির বান্ধবী, মানে প্রেমিকা, সেই স্কুল থেকেই এদের প্রেম। বাড়ি থেকে মেনে নিচ্ছে না বলে ওদের বিয়েটা পেন্ডিং। অদিতি বাড়ি থেকে মেনে নিলেও রনির বাড়ি থেকে মানছে না। অদিতি আলী, হ্যাঁ, এটাই হলো মুশকিল। অদিতি মুসলিম, হিন্দু মায়ের গর্ভজাত মুসলিম বাবার মেয়ে। অদিতির মা প্রভাবশালী এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিলেন, অনুরাধা মুখোপাধ্যায়। কলেজে পড়ার সময় সে তার কলেজের ইউসুফ আলী মানে একজন বাংলা অধ্যাপকের প্রেমে পড়েন, এবং তিনি জানতেন বাড়ি থেকে সম্পর্ক কোনোদিন মেনে নেবে না। তাই তিনি অদিতির বাবা মানে মিস্টার ইউসুফ আলীর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। তারপর সে তার বাড়িতে যোগাযোগ করতে চাইলেও অদিতির মা মারা সেটা হতে দেয়নি। তার দাদুও ছিলেন বেশ বদরাগী। এমনকি যখন অদিতির দিদা মারা যান তখনও অদিতির মাকে বাড়ির ভিতর ঢুকতে দেওয়া হয়নি। তখন অদিতি খুব ছোট্ট ছিল। তবে অদিতির বাবা একজন খুব শিক্ষিত আর ভদ্রলোক গোছের মানুষ। কোনোদিন নিজের ধর্মের কোনো আচার নিয়ম কানুন অনুরাধা দেবীর ওপর চাপিয়ে দেননি। এমনকি অদিতি হিন্দু এবং মুসলিম দুটি ধর্মের নিয়ম আচার অনুষ্ঠান পালন করে নিজের ইচ্ছাতেই। রনির সাথে একই স্কুলে পড়তো। তখন ওদের বাড়িতে আসা যাওয়া ছিল। কাকিমা মানে রণজয় সেনগুপ্তের মা অদিতিকে ভালোবাসতেন এবং স্নেহ করতেন। কিন্তু যবে থেকে জেনেছেন ছেলের সাথে সম্পর্ক, তবে থেকে অদিতির সাথে রনির মায়েরও সম্পর্ক ছেদ এসেছে। একজন মুসলিম মেয়ে ছেলের ভালো বন্ধু হওয়াতে তাদের আপত্তি নেই, কিন্তু বাড়ির বউ করা যায় না সেটা রনিকে তার পরিবার মানে মা আর বাবা জানিয়ে দিয়েছে। রনি ওর মা বাবার একমাত্র ছেলে, তাই মা বাবার কথা অমান্য করতেও সে পারে না। আবার অদিতিকে ছাড়া সে থাকতেও পারবে না। সেই কোন ছোট্টবেলার প্রেম ওদের। অদিতি আর রনি দুজনেই মার্কেটিং লাইনের স্টুডেন্ট। অদিতি এখন আমেরিকাতে সেটেল আছে, ভালো কোম্পানিতে জব করে। বাইরে যাওয়ার চান্স রনিও পেয়েছিল, কিন্তু মা রনিকে ছাড়া থাকতে পারবে না, তাই কান্নাকাটি করে রনির আর যাওয়া হলো না। তবে রনি এখানে ওয়েল সেটেল। রনি বাড়িতে বলে দিয়েছে সে বাড়ির অমতে অদিতিকে বিয়ে করবে না ঠিকই, কিন্তু তা বলে সে অন্য কোনো মেয়েকেও বিয়ে করবে না। এই নিয়ে ওর বাড়িতে মাঝে মাঝে একটু অশান্তি হয়, সেটা সব্যসাচীর জানা। অদিতির সাথে সব্যসাচীর আলাপ আছে, বেশ মিষ্টি মেয়ে। প্রতিবার পুজোতে সে বাড়িতে আসে, আর পুজোর দিনগুলো রনির সাথে তার কাটে। আর বাকি সারা বছর অনলাইন তাদের প্রেম চলে। অদিতিরও বেশ বয়স হচ্ছে, হিসেব মতো সে রনির বয়সী, এক ক্লাসের স্টুডেন্ট। এখন অদিতির বাড়ি থেকেও বিয়ের জন্য চাপ আসছে, কারণ 30 পেরিয়ে যাওয়া একটি মেয়ের পক্ষে ফিউচারে অনেক জটিলতা আসে আফটার ম্যারেজ। কিন্তু সেও রনির মুখ চেয়ে বসে আছে। সব্যসাচী অনেকবার কাকিমাকে মানে রনির মাকে বুঝিয়েছে। রনির মাকে অনেক হুজ্জুতি করে বোঝানো গেলেও ওর বাবার সামনে কথা বলার সাহস সব্যসাচীর তো দূরের কথা, রনিরও নেই। মাঝে মাঝে রনি নিজের মনের কষ্টগুলোকে ধরে রাখতে না পেরে সব্যসাচীর কাছে কেঁদে ফেলে একটু হালকা হয়। 5তম রাউন্ডের চাটা দিল বিশু কাকা হাত বাড়িয়ে। আজ আর বিশু কাকা বিরক্ত হলো না। অন্যদিন মোটামুটি 4বার চা করে বলে, বাবু আর কত খাবে, এবার রাখো। আজ হয়তো কোনো খদ্দের নেই বলে বিশু কাকা কোনো রাগ কাটছে না মুখে। চায়ে চুমুক দিয়ে সব্যসাচী রনির কাঁধে হাত রেখে বলল, ভাই চিন্তা করিস না, এত বছর অপেক্ষায় যখন কাকিমার মন একটু হলো গলেছে, তখন দেখিস কাকুও রাজি হয়ে যাবে। আসলে আজ রনির মুখে যা শুনলাম, বাড়িতে আজ কাকুর সাথে মানে রনি আর তার বাবা আদিনাথ সেনের ঝগড়া করে বেরিয়েছে। আদিনাথ সেন মানে রনির বাবা কলকাতার নামজাদা উকিল। সবাই ওনাকে খুব মান্য করে চলেন, খুব সম্মানীয় ব্যক্তিত্ব। রনিও ওনাকে জমের মতো ভয় পায়। তবে আজ নাকি তুমুল ঝামেলা হয়েছে। এইদিকেই অদিতির বাড়িতেও বিয়ের জন্য চাপ আসছে। এদিকে রনির বাড়ির লোক রাজি হচ্ছে না। কদিন ধরে মুড পুরো ঘেটেছিল। আজ কথায় কথায় বাবার সাথে ঝগড়া লাগে। দুপুরের খাওয়ার টেবিল থেকে অর্ধেক ভাত খেয়ে উঠে পড়ে, তারপর আর বাড়ি ফেরেনি। সব্যসাচী রনিকে কিছু একটা বলতে যাবে এমন সময় হঠাৎ সব্যসাচীর ফোনটা বেজে উঠল। পকেট থেকে সেটা বের করতে করতে কেটে গেল। হাতে নিয়ে দেখলো অমিতের মিস কল। রনি বলে উঠল, কে ফোন করেছে? সব্যসাচী বলল, অমিত।
আমি সন্ধ্যেবেলা ওকেও কয়েকবার ফোন করেছিলাম, তখন ওর ফোনটা নট রিচেবল আসছিল। এখন হয়তো মিস কল অ্যালার্ট দেখে আমাকে ফোন করলো, কিন্তু কেটে গেল কেন? আসলে যা অবস্থা তাতে নেটওয়ার্ক থাকাটা অস্বাভাবিক হয়ে যাবে। রনি বলল, থাক, বাড়ি গিয়ে পরে কল করে নিবি। কথা শুনতে শুনতে সব্যসাচী অমিতের কলটা ডায়াল করে ফেলেছে, কিন্তু না, সেই একই কথা, নট রিচেবল। ফোনটা বন্ধ করে আবার পকেটে রাখার সময় চোখ পড়ল সময়ের দিকে, 12টা 40। সব্যসাচী সময়টা দেখে লাফিয়ে উঠে বলল, সর্বনাশ, এ তো দেখি একটা একটা বাজতে গেল, এত রাত হয়েছে খেয়াল করিনি। আর বিশু কাকা, তুমি তো অন্যদিন 10টার মধ্যে দোকান বন্ধ করো, আর আজ চা দিয়েই যাচ্ছ, একবারে বললে না তো আজ কোনো কাস্টমার নেই বলে? আমাদের কাছ থেকে আজকের দিনে পুরো পুঁজিটা পুষিয়ে নিচ্ছ। সব্যসাচী বলল। বিশু কাকা একটু হেসে বলল, তা বলতে পারো সব্যসাচী দাদাবাবু। রনি তখনও মনমরা হয়ে বসে আছে। সব্যসাচী রনির পাশে বসে তার কাঁধে হাত দিয়ে বলল, ভাই দেখ, যা হয়েছে ভুলে যা, এখন বাড়ি ফের। কখন বেরিয়েছিস আর এখনো বাড়ি যাসনি? তার উপর তোর ফোনটাও অফ। কাকিমা চিন্তা করবে, আবার সেনা অসুস্থ হয়ে পড়ে। এই দুর্যোগের রাতে আর বাইরে থাকিস না। আর আমাকেও বাড়িতে ফিরতে হবে, কাল তো আবার সেই অফিস। জানিস তো, প্রাইভেট চাকরি, যেমন মাইনে দেয় ঠিক তেমন কথাও শোনায়। রনি এবার চায়ের কাপটা রেখে পকেটে হাত দিয়ে পার্সটা বের করছিল। সব্যসাচী বাধা দিয়ে বলল, দাঁড়া, আমি দিচ্ছি। বিশু কাকাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, কত হলো? বিশু কাকা হেসে বলল, বেশি না, 56 টাকা। টাকা মিটিয়ে দেবার পর সব্যসাচী ঘুরে দেখলো রনি আবার বেঞ্চের উপর বসে পড়েছে। আরে ভাই, তুই আবার বসলি? বাড়ি যা বললাম। সব্যসাচী একটু বিরক্তি আর ধমক মিশিয়ে কথাটা বলল। বিশু কাকা বলল, সব্যসাচী দাদাবাবু, আমি আর রনিদা তো এক রাস্তায় যাব, তুমি এগো, আমি রনিদাকে এটি মুছে দেবো। সব্যসাচী একটু আশ্বস্ত হলো। ভাবলো অনেক রাত হয়েছে, না হলে আমি ওকে এগিয়ে দিয়ে আসতাম। বললো, ভাই আসি, কাল কথা বলছি। একটা সিগারেট ধরিয়ে বেরোতে যাবে এমন সময় রনি সব্যসাচীর হাতটা টেনে ধরলো। হাতের মধ্যে যেন একটা ছ্যাঁকা খেলো সব্যসাচীর মনে। মনে হলো কি মারাত্মক ঠান্ডা। সব্যসাচী ঘুরে তাকালো। রনি কাদো কাদো গলায় বলল, ভাই, আমি অদিতির ভালোবাসার দাম দিতে পারলাম না, একটা অপদার্থ হয়ে রয়ে গেলাম। না বাবা, না মা, না অদিতি, কাউকে এই জীবনে সুখ দিতে পারলাম না। আমার এই জীবনের সত্যি আর কোনো মানে রইল না। সব্যসাচী বলল, পাগলামি করিস না। দেখ, রাগের মাথায় আর রাগের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। তুই ঠান্ডা মাথায় বাড়ি যা। বিশু কাকু ওনার ঝুপড়ি দোকান বন্ধ করছে। হাতের টর্চ এড়ালে রনির মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে, সাদা, রংবিহীন। ওকে দেখে সব্যসাচীর বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। এতক্ষণ আলোটা দোকানের ভেতর ছিল, আবছা দেখতে পাচ্ছিল ওর মুখটা, তবে এখন বেশ স্পষ্ট দেখতে পেল। বিশু কাকা আলোটা বেঞ্চের উপর রেখে তার ব্যাগ গোছাচ্ছে। খুব চিন্তা হচ্ছে ছেলেটাকে নিয়ে, কি জানি, কোনো রিস্ক নিয়ে লাভ নেই। সব্যসাচী বলল, চল, আমি তোকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। রনি বলল, না ভাই, আমি চলে যাব। তারপর কি মনে হলো, বলল, ঠিক আছে, চল। সব্যসাচী, রনি আর বিশু কাকা তিনজন হাঁটতে লাগলো। বিশু কাকা তাদের একটু আগে, টর্চ নিয়ে হাঁটছে। সব্যসাচী রনির মন ডাইভার্ট করার জন্য কত কথা বলতে লাগলো, কিন্তু রনি একদম চুপ। কিছু দূর গিয়ে বিশু কাকা বলল, সব্যসাচী দাদাবাবু, আমার তো ঠিকানা এসে গেছে, এইবার এখান থেকে আপনারা দুইজন যাবেন। সব্যসাচী বিশু কাকাকে জিজ্ঞেস করলো, সে কি বিশু কাকা, তোমার বাড়ি আর একটু এগিয়ে সামনে পাড়াতে না? এখানে তো কোনো বাড়িঘর নেই, সামনেই খাল, এখানে যাবে কোথায়? বিশু কাকা আবার একটু ধরা ধরা গলায় বলল, দাদাবাবু, এখন এইটাই আমার ঠিকানা। সব্যসাচী একটু অবাক হয়ে তাকালো। তারপর বিশু কাকা বলল, না, আসলে আগে যে বাড়িতে ভাড়া থাকতাম সেটা ছেড়ে দিয়েছি, এখন এই কাছে একটা বাড়িতে থাকি। সব্যসাচী বলল, আচ্ছা। এবার সব্যসাচী তার হাতে মোবাইলটার ফ্ল্যাশ জ্বালল। চোখের নিমিষে বিশু কাকা যেন উবে গেল, কোনো দিকে কিছু গেল, কিছুতেই বুঝতে পারছিল না। সব্যসাচী এক হাতে ছাতাটা ধরে আছে, রনি আর সব্যসাচী নিজের মাথা বাঁচিয়ে, এক হাতে ফোন। সব্যসাচী ভাবলো, আমি একা একা বুকে যাচ্ছি, কিন্তু রনি কোনো উত্তর দিচ্ছে না। এবার একটু বিরক্ত হয়ে সব্যসাচী বলল, আরে ভাই, বললাম তো চিন্তা করিস না, এবার একটু মন ভালো কর। এই ঝড় ঝড়ের রাতে আমি তোর সাথে দেখা করার জন্য কোন মুলুক থেকে আসলাম, আর তুই কিনা মুখটাকে বাংলার 5 করে রেখেছিস। ভালো লাগে বল দেখি? রনি কোনো উত্তর দিচ্ছে না দেখে এবার সব্যসাচী এক হাত দিয়ে রনির কাঁধে হাত রাখলো। এবার সে একটু অবাক হলো, বৃষ্টির ঝাপটায় রনির শরীরের একটুও জলের রেশমাত্র নেই। এদিকে এই ছোট্ট ছাতাতে সব্যসাচীর এক সাইড পুরো ভিজে কাক স্নান। রাস্তায় কোনো আলো নেই। রনির কাঁধে হাত দিয়ে সব্যসাচী আর একটা জিনিস অনুভব করলো, ওর শরীরটা বেশ শক্ত, সাধারণ মানুষের শরীরের থেকেও অনেক বেশি শক্ত। হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। অমিত ইজ কলিং। কল ঢোকার সাথে সাথে মোবাইলের ফ্ল্যাশটা নিভে গেল। কানে ফোনটা নিয়ে সব্যসাচী বলল, হ্যাঁ রে ভাই, বল, তুই আছিস কোথায়? সে দুপুর থেকে ফোন করছি, সব্যসাচী বলে উঠল। আরে আমি তো তোকে সেই বিকেল থেকে ফোন করছি, তোর তো পাত্তা নেই, অমিত বলল। দেখ, ওয়েদারের যা অবস্থা, তাতে ফোনের নেটওয়ার্ক থাকবে না, সেটাই স্বাভাবিক, সব্যসাচী উত্তর দিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশ ব্যস্তভাবে অমিত বলে উঠল। শোন, যেটা বলার জন্য তোকে ফোন করেছি, তুই হয়তো খবরটা পাসনি। কী রে ভাই?
সব্যসাচী জিজ্ঞেস করলো। আসলে খুব একটা খারাপ ঘটনা ঘটে গেছে। সব্যসাচীর বুকের ভেতরটা কেঁপে উঠল। কি খারাপ ঘটনা? অমিত ধরা ধরা গলায় বলে উঠল, ভাই, রনি আর নেই। মানে কি বলছিস কি তুই? সব্যসাচী শুকনো গলায় কথাটা জিজ্ঞেস করলো। হ্যাঁ, আমি ঠিক বলছি। অমিত প্রায় কেঁদে ফেলল কথাটা বলে। তারপর অমিত একভাবে কিছু কথা বলে গেল। আজ দুপুরের খাওয়ার টেবিলে কাকুর সাথে রনির বেশ তর্ক বিতর্ক বাঁধে। এই প্রথম রনি কাকুর ওপর রেগে গিয়ে খুব ঝামেলা করে। তর্ক ঝগড়ায় পর্যায়ে চলে যায়। খাবার থালা রেখে রনি উঠে পড়ে আর বেরিয়ে পড়ে। তখন বাইরে মুষলধারে বৃষ্টি আর কালো অন্ধকার মেঘ, আর বারবার বাজ পড়ছে। কাকিমা হাত ধরে টেনে রাখতে পারে না। কিছু দূর যাওয়ার পর রাস্তায় আমাকে ফোন করে বলে বিশু কাকার দোকানে আসতে কথা আছে। খুব উত্তেজিত হয়েছিল। বলছিল ও বাড়ি ছেড়ে দিয়েছে, অদিতির সাথে কন্ট্যাক্ট করে ওকে দেশে আসতে বলবে, তারপর কোর্ট ম্যারেজ করবে। আমি ওকে শান্ত করে বলি, ঠিক আছে, সব কথা হবে, তুই আগে আমার বাড়ি আয়। তা সে আসতে রাজি হয় না, আমাকে জোর করতে থাকে, তুই বিশু কাকার দোকানে আয়। আমি ওকে শান্ত করে বলি, বিশু কাকার দোকানে যাওয়া সম্ভব না, কারণ গত পরশু বিশু কাকার দোকানের সামনে একটা লরি আর বাস অ্যাক্সিডেন্ট হয়। তাতে বিশু কাকার দোকানটা তো দলা মোচড়া হয়ে 10 হাত দূরে গিয়ে পড়ে, আর স্পটে বিশু কাকা মারা যায়। কথাগুলো শুনতে শুনতে সব্যসাচী বাকরুদ্ধ হয়ে যায়। হাত পা ঠান্ডা হয়ে আসে সব্যসাচীর। অমিত কোনো আওয়াজ না পেয়ে দুবার হ্যালো হ্যালো করে। সব্যসাচী একটু একটু স্থিতি ফিরে শুধু বলে, অমিত বলে চলে। তারপর রনি একটু শান্ত হয়ে বলে, ঠিক আছে, আমি তোর বাড়িতে আসছি। ফোনটা কাটতেও পারিনি, একটা বিকট শব্দ হতেই ফোনটা কেটে যায়। আমি বুঝতে পারলাম কাছের ধারে কোথাও বাজ পড়েছে, কিন্তু ভাবতেও পারিনি যে এমন কিছু ঘটে যাবে। প্রায় 30-40 মিনিট কেটে গেল, তখনও রনি আমার বাড়িতে এসে পৌঁছলো না। আমি একটু চিন্তায় পরে গেলাম। নিপা আমাকে বলল যে তুমি কি একটু এগিয়ে দেখো দেখো না। নিপা অমিতের বউ। বৃষ্টিটা তখন একটু ধরেছিল। একটা ছাতা নিয়ে অমিত রনির উদ্দেশ্যে বের হয়। মাঝ রাস্তায় এসে দেখে 5-7 জন লোকের জটলা। এগিয়ে গিয়ে জানতে পারে বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে। একটা চাপা উত্তেজনা বুকের মধ্যে তখন তোলপাড় করতে থাকে অমিতের। সে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। হ্যাঁ, সে যা ভেবেছিল তাই। রনির ফ্যাকাশে নিথর দেহটা পড়ে আছে রাস্তার পাশে, আর মাথার কাছে তার ফোনটা পড়ে আছে। সেটা জ্বলে গেছে বাজ পড়ে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। তখন পুলিশ আর অ্যাম্বুলেন্স কিছুই আসেনি। আমি রনির ওপর ঝাঁপিয়ে পড়লাম, ওকে বুকে নিয়ে কাঁদতে থাকলাম। কিন্তু তখন সব শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই। তারপর পুলিশ এসে ওর লাশটা নিয়ে যায়, আমিও সাথে যাই। সেই দুপুর থেকে আমি হাসপাতালে আছি। ওর বাড়িতে খবর দিই, নৃপাকে ডেকে নিই। সেই দুপুর থেকে তোকে ফোন করে পাচ্ছি না। এই বলে অমিত থামল। সব্যসাচী পাথরের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে রইল। অমিত হ্যালো হ্যালো করে গেল। সব্যসাচীর ফোনটা কেটে আবার কাপা কাপা হাতে ফ্ল্যাশটা জ্বালিয়ে তার পাশে ধরল। না, কেউ নেই। ও একা দাঁড়িয়ে আছে। আর এটা কোনো রাস্তা না, এটা পশ্চিমের বস্তির পাশে খালের ধারে যে মাঠ আছে, সেই মাঠের মাঝখানে হাঁটু সমান জলে সব্যসাচী দাঁড়িয়ে আছে। বুকের মাঝে হিমেল স্রোত বয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি হৃদস্পন্দনটা বন্ধ হয়ে যাবে। চারপাশে আলো ঘুরিয়ে কোথায় যে কোনো জনমানব দেখতে পেল না। সব্যসাচী বুঝতে পারছে না সে কি করবে, কোন দিকে গেলে সে রাস্তা পাবে। দক্ষিণ বরাবর কিছু চালের বাড়ি দেখা গেল। এদিকে লক্ষ্য করে এগোতে লাগলো। জলের মধ্যে হাঁটার সময় মনে হলো কে বুঝি ওর পিছন থেকে হাঁটছে। এই বুঝি রনি এসে ওর হাতটা চেপে ধরবে। বৃষ্টিটা ধরে এসেছে, কিন্তু চারদিক পিচ কালো অন্ধকার। কিছু দূর এগিয়ে আসার পর সব্যসাচী নিজের ভুল বুঝতে পারলো। দূর থেকে যেগুলোকে টালির চালের বাড়ি বলে মনে হয়েছিল, আসলে সেগুলো ময়লার স্তূপ। প্রকাণ্ড মাঠ। সব্যসাচী ঠিক বুঝে উঠতে পারছে না কি করবে। উল্টো দিকে ফ্ল্যাশ ঘোরাতে গিয়ে তার নজরে পড়ে আরো কিছু কিছু বাড়িঘরের আকৃতি। সে এখন বুঝতে পারছে না সেগুলো আদৌ বাড়িঘর না শুধু রাত্রির মরীচিকা। কিন্তু বাঁচতে তাকে হবেই। কিন্তু কি করবে, কোথায় যাবে, বুঝে উঠতে পারছে না। সব্যসাচী পাগলের মতো ছুটতে থাকলো। তার বারবার মনে হতে লাগলো এই বুঝি তার পিছনে রনি বা বিশু কাকা হেঁটে আসছে। বারবার একটা ঠান্ডা হাওয়া তাকে স্পর্শ করে যাচ্ছে, আর খুব মিহি সুরে কেউ যেন সব্যসাচীর নাম ধরে ডাকছে। হাঁটু সমান জলের মাঝে হাঁটা মুশকিল, কিন্তু এই অবস্থায় সব্যসাচীকে দৌড়তে হচ্ছে। সে একই ভুল। সব্যসাচী বুঝতে পেরেছিল এই রাতের মরীচিকায় আজ সে তলিয়ে যাবে। এটাই বুঝি তার শেষ রাত। সে হাল ছেড়ে দিয়েছিল। বাইরে বেরোনোর কোনো রাস্তা সে খুঁজে পাচ্ছে না। মরুভূমিতে মানুষ যখন জলের খোঁজে বারবার মরীচিকা দিকে দূরে যায় আর নিরাশ হয়ে ফিরে আসে, আরে একসময় এইভাবে বারবার নিরাশ হবার জন্য শেষে প্রচণ্ড তৃষ্ণায় মারা যায়। আজ রাতে সেও আশ্রয়ের খুঁজে পাওয়ার তৃষ্ণায় বারবার ভুল ঠিকানায় ছুটে যাচ্ছে। তারও মৃত্যু আসন্ন। তবুও বাঁচার আশে সে কতক্ষণ যে এইভাবে ছুটে বেরিয়েছে জানে না। একসময় ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে এসে ওই কাদা ও নোংরা স্তূপের মধ্যে পড়ে যায়, এইটুকুই তার মনে আছে। পরদিন সকালে তার যখন জ্ঞান ফিরল, তখন সে হাসপাতালের বেডে। সব্যসাচী চোখ খুলে প্রথমেই দেখতে পেল অমিতকে। পাশে নিপরাও দাঁড়িয়ে আছে।
এরপর ঘরে ঢুকলো খাকি উর্দি পরা একজন মাঝবয়সী ভদ্রলোক। এনাকে সব্যসাচী চেনে, ভবানীপুর থানার ছোটবাবু। বেশ ভালো বন্ধুর সম্পর্ক আছে এনার সাথে, অনিমেষ হালদার। সব্যসাচীর মুখের আগের দিন রাতে সব কথা শুনে অমিত, নৃপা, হালদারবাবু পুরোপুরি স্তম্ভিত। সব্যসাচী পরে হালদারবাবুর কাছে জানতে পারে বেলা 9:30 নাগাদ আশেপাশের বস্তির কিছু বাচ্চা ওই মাঠের জলাজমে খেলতে এসে সব্যসাচীকে পড়ে থাকতে দেখে। লোকজন ডাকে এবং ওই বস্তির কিছু লোকই ধরাধরি করে তাকে সরকারি হাসপাতালে দিয়ে যায়। তারপর পুলিশ আসে। সব্যসাচী সারা গায়ে ক্ষতবিক্ষত হয়েছিল। সারা রাত জলকাদায় ঘুরে নোংরা আবর্জনার মধ্যে বিভিন্ন পুরনো ভাঙাচোরা লোহার টুকরোতেই হয়তো পা কেটেছে, হাত কেটেছে। ফোনটাও জলে পড়ে অফ হয়ে গিয়েছিল। অনেক কষ্টে সেটা অন হয়। তারপর সেখান থেকে লাস্ট কল লিস্ট দেখে অমিতের নাম্বারে হালদারবাবু ফোন করেন। পরদিন সব্যসাচী ছাড়া পায় হাসপাতাল থেকে। সব্যসাচীর বাড়িতেও খবর দেওয়া হয়। ওর বাবা আর বোন আসে। যতদিন না সব্যসাচী সুস্থ হয় ততদিন ওর বাবা আর বোন ওর কাছে ছিল। আজ প্রায় কেটে গেছে অনেকগুলো দিন। রনিক ওরা খুব মিস করে, এমনকি বিশু কাকাকেও। ওদের আড্ডাটা আজ আর হয় না। সব্যসাচী খবর দিয়েছিল অদিতিকে। না, অদিতি সেটা সহ্য করতে পারিনি। মাস পাঁচেক পরে খবর পায় অদিতিও অনেকদিন অসুস্থ থাকার পর মারা যায়। খুব আঘাত পেয়েছিল এই সংবাদে সব্যসাচী। সময় কেটে গেছে অনেকগুলো দিন, পেরিয়ে গেছে অনেকগুলো দিন। তবুও সব্যসাচীর কাছে আজও সেই শেষ রাতের মরীচিকার স্মৃতিটাও খুব স্পষ্ট। সেই স্মৃতি শুধু ভয় না, অনেক বেদনাও নিয়ে আসে। বন্ধু বিচ্ছেদের বেদনা। স্বাগতা পাঠকের লেখা শেষ রাতের মরীচিকা গল্পটি এখানেই শেষ হলো। পাঠে আমি স্মৃতিময়। আপনারা এই গল্পটি শুনলেন। গল্পটি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।